হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা আজকে আমাদের সমস্ত অভিভাবকদেরকে ভাবায়। আমরা আলোচনা করব মানসিক চাপ নিয়ে, কিন্তু একটু অন্যরকম ভাবে। আমরা জানি যে মানসিক চাপ শুধু বড়দেরই হয়, বা আমরা ভাবি অনেকে যে মানসিক চাপ মানে সেটা তো বড়দের ব্যাপার। কিন্তু বর্তমানকালে ঘটনাটা ঠিক এরকম নয়। আমরা দেখি যে বাচ্চাদের মধ্যেও, অর্থাৎ ছোটদের মধ্যেও কিন্তু মানসিক চাপ দেখা যায়। অনেক সময় আমরা শুনি যে ছোটদের মানসিক সমস্যার কারণে বিভিন্ন রকমের স্বাস্থ্যের সমস্যা তৈরি হয়। তো সেই কারণে আমরা আজকে আলোচনা করব ছোটদের মানসিক সমস্যা নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবুর কাছে আমার আজকের প্রথম প্রশ্ন। ডাক্তারবাবু, ছোটদের যে মানসিক সমস্যার কথা আমরা শুনছি আজকাল, এই সমস্যা হয় কেন? মানে আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে ছোটদের মানসিক সমস্যা তো আগে হতো না, এইভাবে হতো না, তো আজকাল প্রায়ই শোনা যায় যে ছোটদেরও মানসিক সমস্যা হচ্ছে। তো এটা আসলে কি এবং এটা কেন হয়? মানে ছোটদেরও কেন এত মানসিক চাপ? এটাই কিভাবে হয়, কেন হয়? তো কেন হয় সেটা মানে আসলে আমাদের বড়দের কারণেই ছোটদের মানসিক চাপ। তো আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলতে চেষ্টা করি, যেমন ধরুন আমাদের যুগটা কিন্তু বর্তমান যুগটা খুব কিন্তু অবক্ষয়িত মূল্যবোধের যুগ, তাই না? সেই জন্য এই মূল্যবোধের যে অবক্ষয়, তার কারণে আমাদের বড়দের পাশাপাশি ছোটদেরও কিন্তু নানা ধরনের মানসিক চাপ নিয়ে বাঁচতে শিখতে হচ্ছে। এবং দেখবেন যে পিতামাতার যে অপূর্ণ স্বপ্ন, সেগুলো পূরণ করার জন্য শিশুদের বা ছোটদের আমরা বলির পাঁঠা করছি। সেজন্যই কথাটা বললাম যে আমাদের বড়দের দোষে আজকাল শিশুরা কিন্তু মানসিক চাপে জর্জরিত। তো তাদের মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ইঁদুর দৌড়, সেখানে আমরা সামিল করছি এবং করে আমরা বড়রা জ্ঞাত বা অজ্ঞাত সারে কিন্তু আমরা এই যে ছোটদের কথা আপনি বলছেন, এই যে সরলমতি শৈশব শিশু, এদেরকে আমরা কিন্তু দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছি এবং তাদের কিশলয় মনে মনে কিন্তু বাসাবাদ যে মানসিক অবসাদ এতদূর পর্যন্ত গড়িয়ে গেছে। তো আপনি আমায় প্রশ্ন করলেন যে কেন এত মানসিক চাপ ছোটদের। তো সেটা আমি বলবো যে প্রথম যদি আমরা আলোচনাটা এভাবে করি যে একাডেমিক প্রেশার, এটা তো আমরা জানি যে নিচু ক্লাসের যারা ছোটরা, তারা কিন্তু এখন আজকাল যা স্কুলের অবস্থা দেখি আমরা, সরকারি বেসরকারি সব জায়গাতেই, যে মাত্রাতিরিক্ত ভারী সিলেবাস, প্রচুর হোম টাস্ক তাদের করতে হয়। আমি তো দেখেছি মানে ক্লাস 1-এর বাচ্চা, আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, তাকেও দেখছি প্রজেক্ট করতে দেওয়া হচ্ছে। তো সেসবের চাপে তো বাচ্চারা ভীত সন্ত্রস্ত, মানে এগুলো করতে হচ্ছে। এছাড়া ধরুন স্কুল ছাড়াও কিন্তু বাচ্চাদের 3-4 জায়গায় অনেককে পড়তে যেতে হয়। মানে সব মিলিয়ে তার খেলাধুলার সময়টা কিন্তু চুরি হয়ে যাচ্ছে। তাহলে সে যে সন্ধ্যেবেলা আবার ফ্রি মুডে পড়াশোনা করতে বসবে, সেটা তো আর হচ্ছে না। মানে তার রিফ্রেশমেন্ট হচ্ছে না, না হওয়ার ফলে কিন্তু তার মধ্যে মানসিক চাপ তৈরি হচ্ছে। অথচ সেই সিচুয়েশনের মধ্যেও মা তাকে জোর করে পড়তে বসাচ্ছেন। এটাকে আমরা বলবো নিশ্চয়ই এটা খুব প্রেশার, এটা একাডেমিক প্রেশার। এরপরে ধরুন যদি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথাগুলো বলি, আমরা কি করি না, পড়াশোনা ছাড়া ছোটদের আমরা কি করি দেখবেন যে মানে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি, গানের ক্লাসে নিয়ে যাচ্ছি, ছেলেদেরকে বা মেয়েদেরকে ক্রিকেট, ফুটবল, ক্যারাটে শিখতে নিয়ে যাচ্ছি। তো এত চাপ কিন্তু শিশু মন নিতে পারে না। নিশ্চয়ই আমরা এগুলো করাবো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দরকার, কিন্তু 2, 3, 4 তো দরকার নেই। পড়াশোনার পাশাপাশি একটা, তাই না, তার পছন্দের। তো চাপিয়ে আমরা যদি মানে আমার মেয়ে নাচও শিখবে, গানও শিখবে, ক্যারাটেও শিখবে, এত চাপ কিন্তু সুইমিং শিখবে, খুব সাধারণ কথা। আমরা বড়রাও এত চাপ নিতে পারবো না, আমরা ছোটদের জোর করে আমরা চাপিয়ে দিই এতটা চাপ। এবার ধরুন স্কুলেরও প্রচুর প্রেশার থাকে। কিরকম? ধরুন যেমনটা রেজাল্ট চাইছি সেরকমটা রেজাল্ট যদি করতে না পারে, তাহলে কি করছে বাবা মা? বুঝতে চাইছে না কেন হলো না, সেটা নিয়ে কাটাছেড়া না করে বকুনি দেওয়া শুরু করছি আমরা। এটা তো মানে প্র্যাকটিস হয়ে গেছে আমাদের, সেটা করলে চলবে না, কিন্তু সেটাই হয়। মানে লেখাপড়ায় যে সবসময় উল্লেখযোগ্য সাফল্য পেতেই হবে, হ্যাঁ, মানে এটা খুব বড় কথা নয়, তাই না? সে সুস্থভাবে আগে তো বাঁচবে। তো যখনই পাচ্ছে না, বাবা মায়ের মধ্যে এই যে ভয়টা কাজ করে যে যদি স্কুল থেকে ডিসি দিয়ে দেওয়া হয়, মানে ট্রান্সফার করে দেওয়া হয়, সেই ভয় থেকেই বাবা মার এগুলো করে বসেন। কিন্তু সেটা তো সমাধান নয়। তো সেটার কারণে বাচ্চাদের মধ্যে স্কুলের এই প্রেশার নিতে হয় তাদের।
তার জন্য তাদের মানসিক চাপ হয়। মানে স্কুল থেকে ডিসি দিয়ে দেবে এইটা বাবা মারা বোধহয় ভাবেন না, বরঞ্চ আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত বলছি, যে সবাইকেই ভাবে যে 90% উপরে পেতে হবে। হ্যাঁ, এটা তো সম্ভব নয় না, সব বাচ্চাকে যদি, হ্যাঁ মানে এটা তো সম্ভব নয়, সবাই পড়াশোনায় ওই লেভেলের সাফল্য পাবে, এটা তো সে তার মতো করেই, প্রত্যেকটা বাচ্চা তার নিজের মতো করেই বড় হোক, লেখাপড়া করুক, মানে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক। এটা যদি আমরা অভিভাবকরা ভাবতে পারি তাহলে এই সমস্যাগুলো থাকে না, বাচ্চাদের মধ্যেও এই চাপটা ট্রান্সফার হয় না। এবার ধরুন যদি ইলেকট্রনিক গ্যাজেটের কথা বলি, মানে এটা এখন সবার ঘরে ঘরে, মানে ধরুন কম্পিউটার আছে, মোবাইল আছে, ইন্টারনেটের সুযোগ আছে। তো যখন এগুলো সব সহজলভ্য, কি হচ্ছে, মানে আমাদের বাড়িতে আমাদের অগোচরে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু লুকিয়ে চুরিয়ে নানান বিকৃত অ্যাডাল্ট কন্টেন্ট তারা দেখে ফেলছে, এবং সেগুলো তারা কোপ আপ করতে পারে না, তারা কিন্তু মানসিক বিপর্যয়ের মুখে পড়ছে। তার থেকে তাদের প্রচুর মানসিক চাপ হচ্ছে, সেটা তো সে না পারবে স্কুলের কাউকে শেয়ার করতে, বন্ধু বান্ধবদের, টিচার কেউ পারবে না, বাবা মাকেও নয়, তাই না? তো তার থেকে তাদের মানসিক চাপ প্রচন্ড ভাবে হচ্ছে। ছোটদের মানসিক চাপের প্রসঙ্গে প্যারেন্টাল স্ট্রেস একটা অন্যতম কারণ আমি বলবো। কেননা যদি এমন হয় যে মানে বাড়িতে বাবা মা দুবেলাই কারণে অকারণে ঝগড়াঝাটি করছেন, তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, এটা তো ছোটদের মনে নেগেটিভ প্রভাব ফেলবে, কুপ্রভাব ফেলবে, এটা আমরা সবাই জানি। এবং যদি এমন সিচুয়েশন হয় কখনো যে বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তাহলে কি হবে? সন্তানের উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে, কেন দুজনে মিলে মানুষ করছিল, কোথায় থাকবো, কি হবে? এছাড়া ধরুন মানে দারিদ্র, অর্থনৈতিক সমস্যা যেসব ফ্যামিলিতে থাকে, তাদের সেই সমস্যাকে কেন্দ্র করে বড়দের মধ্যে যা কিছু চলে, সেই কথোপকথন তো বাচ্চাদের কানেও আসে, তার থেকে কিন্তু তাদের মনে সেই চাপটা তৈরি হয়। এইসব কারণগুলো আছে। এছাড়া ধরুন বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ক্রনিক ইলনেস, মানে জটিল কিছু রোগ বাচ্চাদের যদি থাকে, মানে অনেক বাচ্চা দেখবেন অ্যাজমা, অনেক দিন ধরে অ্যাজমাতে ভুগছেন, অনেক বাচ্চা ওভারওয়েট, ওবিসিটিতে ভুগছে, অনেক বাচ্চার এডিএইচডির সমস্যা আছে। তো সে এডিএইচডির কারণে সে মনোসংযোগ দিয়ে লেখাপড়া করতে পারছে না। তো না পারলে কি হবে? সে মানসিক চাপে ভুগবে, কেননা তার সহপাঠীদের থেকে সে পিছিয়ে পড়ছে, পারফরমেন্স কম হচ্ছে। তাহলে তার জন্য তার এই নির্দিষ্ট ক্রনিক ইলনেসের কারণে কিন্তু তার মানসিক চাপ তৈরি হচ্ছে। একাকিত্ব থেকে মানসিক চাপ তৈরি হতে পারে। যেমন ধরুন আজকাল তো জানেন সব নিউক্লিয়ার ফ্যামিলি, মানে একটি মাত্র সন্তান, বাবা মা দুজনেই কর্মস্থলে চলে গেছেন, সকালবেলা সন্তানকে সময় দেওয়ার কেউ নেই। এরকম প্রচুর সিচুয়েশন আছে, প্রচুর আছে। এবং সময় দেওয়ার কেউ না থাকলে সে হয়ে পড়ছে একাকী, নিঃসঙ্গ, এবং একাকিত্বের শিকার হলেই তার থেকে, একাকিত্ব থেকে কি না হতে পারে মানুষের, তো মানসিক চাপ তো তার হবেই। এবং এই যে মানসিক চাপ সে নিতে না পেরে তখন বাচ্চারা কি হবে? অসহিষ্ণু হবে, উদ্ধত হবে, খিটখিটে হবে, বাবা মা ফিরলে সেই রিয়াকশনগুলি সে দেখাবে। এইভাবে মানসিক চাপ তাদের মধ্যে থাকে। আরেকটা কথা স্কুল প্রসঙ্গে বলা উচিত, সেটা হচ্ছে যে স্কুল ফোবিয়ার কথা। মানে স্কুলের পড়াশোনা ঠিক মতো না পারলে, বা বাৎসরিক পরীক্ষা ফেল করার যদি আশঙ্কা হয়, বা স্কুলের শিক্ষক বা সহপাঠীদের কাছে অপমানিত, লাঞ্ছিত হওয়ার ভয় অনেক সময় থাকে, শিশুরা এরকম ভাবে পায়। তো সেসব যখন অভিজ্ঞতা হয় তখন সে স্কুলে যেতে চায় না, তো স্কুল ফোবিয়া তৈরি হয়। বা বিশেষ কোনো সন্তানকে নিয়ে, ছোট ছোট ছেলে বা মেয়েকে নিয়ে স্কুলে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এবং তখন সেই বাচ্চাটা কিন্তু আর স্কুলে যেতে চাইবে না। তো এইসব মানসিক চাপ থেকে এটা কিন্তু মানে এই স্কুল ফোবিয়া স্কুলের কিন্তু তত্ত্বাবধানে অভিভাবকদের ডেকে কিন্তু সমাধান করা উচিত তাড়াতাড়ি। না করলে এই বাচ্চারা এই প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরে কিন্তু এরা ডিপ্রেসিভ মুড সিনড্রোমে আক্রান্ত হয়ে যাবে। এদের মুড স্টেবিলাইজ করা, মানে বলেন সংক্ষেপে, মানে কি হয় তখন তো, মানে একটা বাচ্চা ওই যে মানে একাকিত্ব থেকে তার যে মন খারাপ এগুলো তৈরি হলো, যে না পাওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো বাবা মা ফিরলে সেগুলো এক্সপ্রেস করছে অন্যরকম ফর্মে, খিটখিটে মেজাজ দিয়ে, ঔদ্ধত্য দিয়ে, অসহিষ্ণুতা দিয়ে। তো ফলে আস্তে আস্তে তো তার মানে নিজেকে আরো গুটিয়ে নেবে, স্কুলে যাওয়া বন্ধ করবে, স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়ার যে ব্যাপারগুলো বন্ধ করবে। ফলে তখন আস্তে আস্তে তার এই মুড সুইং গুলো হবে, এবং এই ডিপ্রেসিভ মুড সিনড্রোম আলটিমেটলি মুড ডিস্টেবিলাইজ থেকে ডিপ্রেশন বা মানসিক অবসাদ রোগে সে আক্রান্ত হয়ে পড়বে ছোট বয়সেও। এরপর আমরা বলবো শরীর চর্চার অভাব। আমাদের সচেতনতা অনেক বেড়েছে একবিংশ শতাব্দীতে, তবু আমরা অনেক ফ্যামিলিতে দেখি, আমাদের কাছে অনেক প্যারেন্টসরা আসেন, তারা জিজ্ঞেস করে জানতে পারি যে তাদের নাকি শরীর চর্চার সময় হয়ে ওঠে না বড়দের। তো ন্যাচারালি বড়রা না করলে ছোটরা কোত্থেকে শিখবে? ছোটদেরও তারা ইনসিস্ট করতে পারে না, বলতে পারে না, ফলে ছোটরাও কিন্তু শরীর চর্চা করছে না। এবং আমাদের উচিত কি? অভিভাবকদের উচিত কিন্তু ছোটদের এ ব্যাপারে যথাযথ উৎসাহিত করা,
শরীরচর্চা করার জন্য তার সুফল নিয়ে তাদেরকে বুঝিয়ে জানিয়ে, অবশ্য সহজ কথা নিজেরা করলে ছোটরা করবে, তো সেটা নিজেরা করে না, তাদেরকে উৎসাহিত করেন না, এমন অভিভাবিকা অনেকেই আছেন। তারপরে খাবার নিয়ে অনেক অসচেতনতা আছে, মানে বাচ্চাদের কারণে অকারণে মানে সবসময় ফাস্ট ফুড দিচ্ছেন, জাঙ্ক ফুড দিচ্ছেন, এবং সেসব খেয়ে বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। তার থেকে তাদের মনে বাসা বাঁধছে বিভিন্ন ধরনের মানে বিকার, শারীরিক বিকার। তো এগুলোর থেকেই কিন্তু মানে আস্তে আস্তে তার মধ্যে মানসিক চাপ তৈরি হবে বাচ্চার। সবশেষে বলবো একটা উল্লেখযোগ্য কারণ, মানে যেটা খুব ভয়াবহ কারণ, সেটা হচ্ছে সাংস্কৃতিক কারণ, কালচারাল কজ। কিরকম না, মানে আমরা কিন্তু এখন এক মানে চূড়ান্ত সাংস্কৃতিক অবক্ষয়ের যুগে বাস করছি আমরা সবাই। তো ঘরে বাইরে ভয়ানক অবস্থা। তো বয়ঃসন্ধিকালের একটা ছেলে বা একটা মেয়ে সে কি করছে, তার চারপাশের পরিবেশ থেকে কিন্তু সে অনেক বিকৃতির দীক্ষা পেয়ে যাচ্ছে, দেখছে তো সেরকম সে সব জায়গা থেকে। এখন কি হচ্ছে, তাতে তার অবচেতন মনে কিন্তু সেই যে জিনিসগুলো সে গ্রহণ করলো, সেগুলোর সেই বিকৃতিগুলোর প্রভাবে কিন্তু সে উদ্বেগ উৎকণ্ঠায় কিন্তু ছটফট করতে থাকে, এবং তার কারণে তার এই যে মানসিক স্বাস্থ্যহানিটা আস্তে আস্তে ভেতরে হচ্ছে, কেউ তো বুঝতে পারছে না। সে তখন না পারছে টিচারকে বলতে, না পারছে বাবা মাকে বলতে। সেই জন্যই তো কাউন্সেলিং দরকার, বোঝা দরকার, ফ্যামিলিতে সেগুলো থাকা দরকার, স্কুলে সেটা সিস্টেম থাকা দরকার। তো যখন এখান থেকে বের করে আনার যখন কেউ হাতটা টেনে ধরে তোলার কেউ লোক থাকে না, তখন এই সন্তানরা কি করে, এরা তখন কেউ বাস্তব থেকে এই চলতে এই সিচুয়েশন, বাস্তব থেকে পালিয়ে তখন কল্পনার জগতে বাস করতে শুরু করে। আর এই যে বাস্তব মানে রিয়ালিটি এবং কল্পনা যখন এই ডিভিশন হয়ে যায়, তখন একটা রোগ হয়, খুব কঠিন একটা মানসিক রোগ, যেটাকে আমরা স্কিজোফ্রেনিয়া বলি। তো আস্তে আস্তে এই বাচ্চারা কিন্তু স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হয়ে যেতে পারে। আবার কোনো বাচ্চা আছে অনেকটা অপরাধ প্রবণ হয়ে যায়, যে আমি পাচ্ছি না, আমাকে পেতেই হবে জোর করে, মানে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার হয়ে পড়ে। আবার অনেকে না পাওয়ার, আচ্ছা আমার দ্বারা হলো না, ওর এই আছে তাই আছে, ওদের বড় বড় গাড়ি আছে, ভ্যাকেশনে যায়, করে, আমার তো হয় না, তাহলে আমার আর জীবন রেখে লাভ কি? এই হতাশা থেকে কিন্তু অনেকে আত্মহননের পথও ছোটরা বেছে নিতে পারে। আজকাল দেখছি আমরা এরকম ঘটনাও চারপাশের চোখ কান খোলা রাখলে আমরা টিভিতে, খবরের কাগজে আজকাল দেখতেও পাই। এতগুলো হচ্ছে মানে ছোটদের মানসিক চাপ বৃদ্ধির কারণ। এগুলো নিয়ে আমাদের সচেতন হতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো এক্ষুনি মানসিক সমস্যা থেকে বিভিন্ন রোগের কথা বলছিলেন, এবং কয়েকটা রোগের কথা আপনি অলরেডি বললেন। তো আমি নেক্সট জানতে চাইবো যে মানসিক সমস্যা থেকে ছোটদের মধ্যে আর কি রোগের সম্ভাবনা থাকে, মানে আর কি রোগ হতে পারে, স্বাস্থ্য সমস্যা আর কি ধরনের হতে পারে? একদমই প্রথম কথা হচ্ছে যে এই প্রসঙ্গের সূত্র ধরেই বলবো যে মানসিক চাপ সামলাতে না পেরে কিন্তু মানে শিশুরা বা ছোটরা কি করে, পাড়াতে যখন একটু খেলতে যায় বা স্কুলের পরিবেশে অনেক অস্বাভাবিক আচরণ করে বসে। তাই না? সেটা তো আর বাড়িতে বসে বোঝা যায় না। তো স্কুলের বন্ধু বান্ধব বা পাড়ার পরিচিত, সেখানে তখন এমন অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে সে পড়ে, তখন তারপরে আর পাড়াতে মিশতে যেতে পারে না, সে স্কুলেও যেতে চায় না। তো বাড়িতে ওই বাচ্চারা দেখবেন হঠাৎ করে খুব চিৎকার চেঁচামেচি করে রাগ করতে শুরু করে। হ্যাঁ, পড়াশোনায় তাদের মনোসংযোগ থাকে না, কেউ হঠাৎ করে কান্নাকাটি শুরু করে, এবং মানে কোনো কিছু চাইলো না দিলে, মানে সামান্য প্রত্যাখ্যানেই কিন্তু এই ছোটরা তখন অত্যন্ত মুষড়ে পড়ে, বিমর্ষ হয়ে পড়ে, এবং মানসিক এই যে চাপ হচ্ছে বোঝাই যাচ্ছে, তার যে কুপ্রভাব, তার থেকে তারা উৎকণ্ঠা উদ্বেগে ডুবে যায়, তার থেকে তাদের স্ট্রেস হবে, টেনশন হবে, অ্যাংজাইটি হবে, ডিপ্রেশন হবে, সেগুলো হতে থাকে। এবং তার থেকে অনেক শারীরিক সমস্যাও হয়, যেটা হচ্ছে আমরা বলি যে ঘুমের সমস্যা তৈরি হবে, তখন তাদের পেটের যন্ত্রণা, আমরা স্টোম্যাক পেন বলি, সেটা হবে। অনেক বাচ্চাদের বমি ভাব হতে দেখা যায়, মাথা যন্ত্রণার কথাও অনেকে আমাদের কাছে এসে বলে। তো আরো নির্দিষ্ট করে স্বাস্থ্য সমস্যা আমি একটু বলবো, যে এটা নিয়ে আমি গত 20-22 বছর কাজ করে চলেছি নিউরোসাইকিয়াট্রিতে। তো আরো মানে এই মানসিক চাপ কত ভয়াবহ হতে পারে, আমরা সচেতন অবশ্যই হতে হবে সন্তানদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে গেলে। তো এই মানসিক চাপের কারণে কিন্তু টেম্পারামেন্ট ডিসঅর্ডার হতে পারে বাচ্চাদের। কিরকম জিনিসটা না, অতিরিক্ত মানসিক চাপ থেকে ছোটরা কিন্তু বদমেজাজি হয়ে যায়, এটা একটা মনোবিকার। এবং তখন বাচ্চারা প্রচন্ড রাগ করতে শুরু করে, যা বায়না করে সেগুলো যদি না দেওয়া হয়, তাহলে হাতের কাছে যা পায় তাই ছোঁড়াছুড়ি করতে শুরু করে, ভাঙতে শুরু করে। এরকম অভিজ্ঞতা আপনার অনেকেরই আছে। তো অনেক বাচ্চা রেগে নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করে, অনেকে আবার বাবা মায়ের গায়ে হাতও তোলে, এমন ঘটনাও আমরা ক্লিনিকে বসে শুনি। তো এটা হচ্ছে টেম্পারামেন্ট ডিসঅর্ডার। দেখুন, আসলো কিন্তু মানসিক চাপ থেকে ছোটদের।
আর হতে পারে স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলে একটি মানসিক সমস্যা রোগ আছে। তো এতে স্কিজো অ্যাফেক্টিভ সমস্যা বাচ্চাদের কি হয় না, এই রোগে এই সমস্যা যখন হয় তখন বাচ্চারা লেখাপড়ায় কিন্তু খুব অমনোযোগী হয়ে পড়ে, খেলাধুলাতেও তার খুব একটা মন বসে না, নিজেকে একদম গুটিয়ে নেয় এবং খুব অল্প কারণে অকারণে বিরক্ত হয়ে পড়ে এবং কাজকর্ম এবং যে আবেগ প্রকাশের মধ্যে আর কোনো সামঞ্জস্য থাকে না তার, মানে সবই এদিক ওদিক হয়ে থাকে। এছাড়া এই মানসিক চাপ থেকে বাচ্চাদের কিন্তু অ্যাটেনশন ডিফিসিট হাইপারকাইনেটিক সিনড্রোম, যেটা এডিএইচডির সিমটম, এটা দেখা দেয়। তো মাত্রা ছাড়া যখন হয়ে যায় মানসিক চাপ ছোটদের, বাবা মারা বুঝতে চান না, স্কুল সেভাবে অ্যাড্রেস করে না, তখন কিন্তু বাচ্চারা মানে এই যে হাইপার অ্যাক্টিভিটি, অতি চঞ্চলতা সমস্যায় ভোগে, মনোসংযোগের সমস্যায় আক্রান্ত হয় এবং তাদের যে মানে লার্নিং প্রসেস, শিখন প্রক্রিয়া, সেটাও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়। এবং এই বাচ্চারা তখন কি হয়, পিতামাতারও অবাধ্য হয়, স্কুলে শিক্ষক মহাশয়দেরও অবাধ্য হয় এবং মানে আস্তে আস্তে সে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের রোগে আক্রান্ত হতে পারে বাচ্চারা, এটা আছে। এছাড়া ধরুন মানসিক প্রবল চাপ ছোটদের সহ্য করতে না পারলে তাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। মানে তখন তারা কি হয়, অ্যাংজাইটি ডিসঅর্ডারে অমূলক কিছু মানে মন গড়া কিছু ভয়ের শিকার হয়ে পড়ে এবং তার থেকে, সেই ধরনের ভয় থেকে তাদের মাথা ব্যথা দেখা দেয়, পড়াশোনায় আগ্রহ দেখা দেয় না, মনোসংযোগের সমস্যা হয়। এই সবগুলো কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণ। সচেতন হতে হবে পেরেন্টসদেরই আমাদের। এছাড়া প্রবল মানসিক চাপ থেকে বাচ্চাদের ইটিং ডিসঅর্ডার, মানে খাবার সংক্রান্ত সমস্যা তৈরি হয় এবং মানসিক চাপ যখন থাকে তখন বাচ্চারা খেতে চায় না, দেখবেন। তো সেটাকে আমরা আমাদের সাইকোলজির টার্ম বলা হয় যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলে একটা ডিজিজ আছে। মানে সে কি হয়, বাচ্চারা, মেয়েরা বেশি করে এটা, ছোট ছোট মেয়েরা, মানে অ্যাডোলেসেন্টে, মানে ও টিভিতে বসে কোনো হয়তো খাবার রান্না বান্নার যে প্রোগ্রামগুলো সেগুলো খুব মন দিয়ে দেখছে, সেই নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে হই হই করে আলোচনা করছে, নিজে খাবার বেলা কিন্তু এইটুকু খাচ্ছে মোটা হয়ে যাওয়ার ভয়ে। এটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এটা এক ধরনের ইটিং ডিসঅর্ডার। এই সমস্যা হয়, মানে খাবারের রুচি থাকে না, মানে ক্ষুধা মান্দ্য সব দেখা দেয়। হ্যাঁ, এগুলো ইটিং ডিসঅর্ডার। এছাড়া স্লিপ টেরর ডিসঅর্ডার হতে পারে, মানে অতিরিক্ত মানসিক চাপ থেকে। কিরকম না, মানে যখন এগুলো সহ্য করতে পারে না তখন তো এমনি ঘুম তাদের কমে আসে এবং রাতের মধ্যে ঘুমোতে ঘুমোতে ঘুম ভেঙে চিৎকার করে কেঁদে ওঠে, ঘুমের মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখে বাচ্চারা। এটাকে বলি আমরা স্লিপ টেরর ডিসঅর্ডার। খুব ভয়ানক জিনিস, এর থেকে বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ভবিষ্যতে। এছাড়া শেষে আমি বলবো যে ডিপ্রেসিভ সাইকোসিস, মানে একবারে সবচেয়ে কঠিন, মানে রোগের শেষ স্টেজ, মানে ডিপ্রেশনের, মানে এমন একটা সাইকোটিক কন্ডিশন যেখানে ডিপ্রেশন চলে এসছে। মানে তখন ডিপ্রেশনের অ্যাকিউট অ্যাটাক শুরু হবে আস্তে আস্তে, মানসিক অবসাদের সব প্রাথমিক লক্ষণগুলো চলে আসবে। মানে অযথা রাগ করবে, অপরাধ প্রবণতা বেড়ে যাবে, মানে অন্যের ক্ষতি করার প্রবণতা বাড়বে, লেখাপড়ায় অমনোযোগ, খাবার দাবারে অনিচ্ছা, এইসব লক্ষণগুলো তখন প্রকাশ পাবে। মানে এত ধরনের কিন্তু স্বাস্থ্য সমস্যা সামান্য মানসিক চাপ থেকে হতে পারে। তাহলে মানসিক চাপ কাটিয়ে ওঠার যে মেকানিজম, বা মানসিক চাপ যাতে তাদের নিতে না হয় এমন ভাবে তাদের সারাদিনে রুটিন করে দিতে হবে, বাড়িতে, স্কুলে, সব জায়গায়, সেটা কিন্তু আমাদের অভিভাবকদেরই দেখতে হবে এবং সহযোগিতা করতে হবে স্কুলের ম্যানেজমেন্টকে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি তো মানে বললেন যে মানসিক চাপ থেকে কত রকমের রোগ হয় বাচ্চাদের, তো এই ক্ষেত্রে বাবা মার ভূমিকাটা কি সেটা যদি আমাদের একটু বলেন, কারণ বাবা মাই তো আলটিমেটলি এই মানসিক চাপ থেকে মানে যে যারা বাঁচাতে পারে বাচ্চাকে, একদম তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাবা মা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা। বাবা মার ভূমিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাবা মাকে নিতেই হবে এক্ষেত্রে। তো আপনি যদি বলেন যে কিভাবে এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। একদমই, মানে খুব প্রাসঙ্গিক, মানে এই আলোচনাটা করেই আমরা প্রসঙ্গ শেষ করব। তো সেটা হচ্ছে যে মানে সন্তানের যে প্রবল মানসিক চাপ, মানে সেটার কাটিয়ে তুলতে, সেটা মানে পিতামাতা কি করণীয়, বাবা মায়ের, অভিভাবকদের কি করণীয়। অভিভাবক মানে এখানে অবশ্যই পিতামাতা, তো তাদের কি করণীয়। এখন এই প্রথমেই কথাটা আসে যে গুড প্যারেন্টিং স্কিলস। তো এই প্যারেন্টিং স্কিলস এর মানে একদম প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে হতে হবে আপনার সন্তানের রোল মডেল। এটা খুব ইম্পর্টেন্ট, মানে আপনি যা করবেন তাই দেখে তো বাচ্চারা শিখবে। আপনি যদি, আপনার সংস্কার যদি ভালো হয়, আপনার খাবার দাবারের হ্যাবিট, আপনার ঘুম, আপনার কথা বলা, আপনার আচরণ সব যদি খুব ভালো হয়, বাচ্চারা সেটাই শিখবে, ভালোটাই শিখবে, ভালো সংস্কার শিখবে। সেটা খুব ইম্পর্টেন্ট। তো পিতামাতার যে সততা, তাদের যে সদ্ব্যবহার এবং অন্যান্য যে সব ভালো গুণ, সেগুলো সব কিন্তু ছোটদের মনে, শিশু মনে কিন্তু সঞ্চারিত হবে। সেজন্য বিশেষভাবে সেই বাচ্চার সাথে, আপনার সন্তানের সাথে কথাবার্তা বলার সময় কখনো কিন্তু আমাদের উচিত নয় মিথ্যাচারিতার আশ্রয় নেওয়ার। তারা সেটাই তো শিখবে। তো
আরেকটা জিনিস খুব মনে রাখতে হবে যে মানে আমাদের যে অপূর্ণ ইচ্ছাগুলো সেগুলো পূরণ করার জন্য যে প্রত্যাশার চাপ আমরা তৈরি করি সেটা কখনো করা চলবে না। তাতে সে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে। সেখান থেকেই তো মানসিক চাপ, তাহলে সেটা তো আমরাই চাপাই, সেটা কিন্তু করা চলবে না। তাকে স্বাভাবিক ছন্দে তার প্রত্যেকের আইকিউ একরকম হবে না। ঈশ্বর যাকে যা দিয়েছেন সে তার মতো করেই গড়ে উঠবে স্বচ্ছন্দে। এই মানসিকতাটা কিন্তু আমাদের সবার মধ্যে থাকতে হবে, অভিভাবকদের। সেটা খুব মানে গুড প্যারেন্টিং স্কিলস এর সবচেয়ে পূর্ব শর্ত। তো এমনিতেই দেখুন না, এমনিতেই পড়াশোনার চাপ, মানে স্কুলের বন্ধুদের মধ্যে রেষারেষি, তারপরে কেরিয়ারের ইঁদুর দৌড়, এসব নিয়েই তো বাচ্চারা অটোমেটিক তাদের যে অনভিজ্ঞ শিশু মন অলরেডি তো জর্জরিত। ইঁদুর দৌড়ে তারা একদম ব্যস্ত, এবং বাবা মারা খানিক মানে ক্ষেত্র বিশেষে ইন্ধন যোগাচ্ছেন। তাহলে সেগুলোর পাশাপাশি আবার যদি প্রত্যাশার চাপ তৈরি করি তো তারা তো দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। তো আমার নিজের সন্তানকে নিজে শেষ করে দিচ্ছি, সেগুলো আমাদের বুঝতে হবে। এগুলো সবসময় কাউন্সেলিং, সাইকোথেরাপি, সাইকোলজিস্ট তারা করবেন এমন নয়, আমাদেরও কিন্তু অনেকটা দায়িত্ব আছে। আমি আরো স্পেসিফিক ভাবে কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে বলবো আমার দর্শক বন্ধু সবাইকে বোঝার জন্য। আমি পদ্ধতিগুলো একটু বলবো। মানে ধরুন, অবশ্যই মানে সন্তান তো একদম মানে প্রচন্ড ঐকান্তিক একদম স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করুন, কোনো মানে ঘাটতি রাখবেন না। এবং সেও তো অনেক ছোট ছোট ভালো কাজ করে বাড়িতে বা স্কুলে, তার প্রত্যেকটা ছোট কাজের প্রশংসা করুন। আপনার সন্তান মানে বিশেষ করে যে পরিবারে থাকেন বা নিকট আত্মীয় তার যারা আছে, সবার হৃদয়ে তার জন্য একটা বিশেষ স্থান থাকে। তাহলে সেই স্থান পাওয়ার জন্য তার যে আচার ব্যবহার, তার সবকিছুকে গড়ে তুলতে হবে, সে তো আপনি শেখাবেন, সেটা আপনাকে করতে হবে। আর বিশেষভাবে বলবো, ছেলেবেলা থেকে কিন্তু এই ছোটদের সন্তানদের কিন্তু শৃঙ্খলা পরায়ণতার শিক্ষা দিতে হবে আমাদের। ডিসিপ্লিন শেখাতে হবে। ডিসিপ্লিন ইজ অল অ্যাবাউট লাইফ ম্যানেজমেন্ট। ডিসিপ্লিনটা শেষ কথা, একদম এটা করতেই হবে। নিজেদেরও ডিসিপ্লিন থাকতে হবে জীবনের সর্বক্ষেত্রে, আর ছোটদেরও সেটা শেখাতে হবে। নিজেরা করে, ছোটরা কিন্তু শুনে শেখে না, দেখে শেখে, এটা আমাদের মনে রাখতে হবে। তো মানে এছাড়া শৈশব থেকে অবশ্যই আমাদের মানে অন্তরাত্মা খুব বড় একটা কথা। তো আমাদের মূল্যবোধ এর বিকাশ কিন্তু বাচ্চাদের মধ্যে হতে হবে। তো মূল্যবোধের বিকাশ হবে না আপনার মধ্যে যদি মূল্যবোধের চর্চা না থাকে, আপনার সন্তানের মধ্যে মূল্যবোধ গড়ে উঠবে না। আজকালকার দিনে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখি, তার মধ্যে মূল্যবোধ নিয়ে খুব একটা বেশি কিছু বলা হয় না। তো মূল্যবোধ আমাদের সবার ভেতরেই আছে, কিন্তু সেটাকে জাগিয়ে তোলার জন্য যে চর্চাটা দৈনন্দিন জীবন, সেটা আমাদের নিজেদের করে যেতে হবে। সেদিকে খেয়াল রাখলে ছোটরা তার থেকে শিখবে। এরপরে ধরুন, আপনার ছোট সন্তানকে মানে কারণে অকারণে মানে অকারণে অতিরিক্ত শাসন করার তো দরকার নেই। মানে উচিত অনুচিত বুঝতে হবে। মানে আপনি তার সাথে কি ব্যবহার করবেন বা কি করবেন না, কি আদেশ দেবেন, সবটার মধ্যে যেন একটা সঙ্গতি থাকে, তাই না? মানে আমি যা বলছি তাই করতে হবে এরকম যেন না হয় সবসময়, সে যেন সেটা ফিল না করে। মানে অতিরিক্ত সমালোচনা করার সবসময় দরকার নেই। শাসন নিশ্চয়ই করবেন, কিন্তু অন্যায় শাসন আপনি কেন করবেন, আপনারা কেন করবেন? তিরস্কার সবসময় কেন করতে হবে? নিষ্ঠুর আচরণ করে ফেলে অনেকে, গায়ে হাত তোলা পর্যন্ত। তো এগুলো কিন্তু শিশু মনকে কিন্তু খুব আবদ্ধ করে এবং কালক্রমে তারা খুব প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। সেগুলো আটকাতে হলে আপনাদের কিন্তু সচেতনভাবে এগুলোর বন্ধ করতে হবে। আর কখনোই আপনার সন্তানকে বলবেন না যে তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা করতে পারবে না, এগুলো বলতে নেই। মানে করতে দিন না। নিজে কিছু ভুল করবে, ভুল থেকে শিখতে দিন। নিজে ভুল থেকে যেটা শিখবে সে নিজে থেকেই শুধরে নিয়ে সে কিন্তু আবার ভালো করে কাজটা করতে পারবে। পারা না পারা জায়গাটা তার হাতেই ছেড়ে দিন। এই স্পেসটা আপনি যদি দিতে পারেন, সে কিন্তু দেখবেন সবটা ঠিকঠাক করবে। প্রত্যেকের মধ্যে ক্যাপাসিটি থাকে বিভিন্ন রকমের, সবার সব থাকে না, কিন্তু সব বাচ্চাদেরই কিছু কিছু ক্যাপাসিটি থাকে, সেগুলো খুব ব্রাইট ফার্মে খুব দারুণ ভাবে থাকে। সেটাকে এক্সপ্লোর করার তার সুযোগ দিলে সে কিন্তু সব জায়গায় ভালো পারফর্ম করবে। আর একটা কথা মনে রাখবেন, মানে প্যারেন্টসদের মনে রাখতে হবে, প্যারেন্টিং স্কিলসের এটা খুব বড় পয়েন্ট। সেটা হচ্ছে যে বাইরের লোকজনের সামনে কখনোই কিন্তু আপনার সন্তানকে ছোট করবেন না, ভর্ৎসনা করবেন না। সেটা যদি কিছু সে করে থাকে, সেটাতে বাড়ি ফিরে তাকে সুন্দরভাবে গুছিয়ে বলবেন। এবং আপনি মানে গুরুজনদের প্রতি তাকে সবসময় শ্রদ্ধা করতে শেখাবেন এবং ছোটদের প্রতি, তার থেকে যারা ছোট তার প্রতি স্নেহপূর্ণ ব্যবহার করতে শেখাবেন। আপনি তাকে যা শেখাবেন সে সেটাই কিন্তু প্র্যাকটিস করবেন। তো অনেক ফ্যামিলি আছে যে ধর্মচর্চার সাথে জড়িত তারা, এবং সেখানে অনেক সময় দেখা যায় যে অনেক অন্ধ সংস্কার, কুসংস্কার, মিথ্যা অমূলক অনেক ভয়, এগুলো নিয়ে চর্চা হয়। তো এগুলো থেকে কিন্তু ছোটদেরকে দূরে রাখতে হবে। এগুলো না মানে শিশু মনকে কিন্তু খুব কলুষিত করে এবং তাদের মধ্যে ভয়ের পরিবেশ থেকে আস্তে আস্তে তাদের মানসিক চাপ বাড়তে থাকে। তাহলে সেই চর্চাগুলো কিন্তু বাড়িতে ছোটদের সামনে করা চলবে না। এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বাড়িতে যদি ঝগড়াঝাটি হয়, তাহলে তো আমরা জানি যে ছোটদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয়।
তাহলে বাড়ির পরিবেশটা আমাকে ঠিক রাখতে হবে। সেখানে দ্বিচারিতা করলে চলবে না, সেখানে অশান্তি করলে চলবে না। সেখানে যদি বাড়ির গার্জেন যদি মাদকাসক্ত হন, তাহলে তো ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। তো এবং সেগুলো দেখতে দেখতে একটা বাচ্চার মনের মধ্যে কিন্তু আশ্রয়হীনতার জন্ম, বাড়িতে থেকেও তার মধ্যে আশ্রয়হীনতার জন্ম নেবে, এবং সে কিন্তু এইসব খারাপ জিনিস দেখতে দেখতে তার মধ্যে আদর্শচ্যুতি ঘটবে, তার মধ্যে আর মূল্যবোধের বিকাশ হবে না। তো সঙ্গে পিতামাতার যেসব মানে অভিভাবক অভিভাবিকা বা বাবা মায়ের মধ্যে যে মনোমালিন্য, তাদের মধ্যে অনেকের মধ্যে অনেক অশ্রদ্ধার সম্পর্ক আছে, সেগুলো যখন বাচ্চারা দেখতে শুরু করে দিনের পর দিন, তাদের শিশু মনে কিন্তু প্রচন্ড ভয় হবে এবং তার থেকে নিরাপত্তাহীনতার জন্ম দেবে। আর আমরা জানি যে নিরাপত্তাহীনতা থেকে কিন্তু মানসিক প্রবল চাপ তৈরি হয়, সেটা ছোট বড় সবার। আমাদের যদি বড়দের অর্থনৈতিক নিরাপত্তার অভাব হয়, আমরা যেমন চাপে পড়ি, ছোটদের ক্ষেত্রে এইসব কারণে তাদের শিশু মনের যে ভয় এবং তার থেকে নিরাপত্তাহীনতা, তার কারণে কিন্তু তাদের মধ্যে প্রবল মানসিক চাপ তৈরি হবে। এগুলো করতে হবে। আর সবশেষে আমি বলবো আপনাকে যে সন্তান তো অবশ্যই আদর ভালোবাসা দিয়ে মানুষ করবেন। তাদের দুধ, ঘি, ফলমূল, টাটকা ফলমূল খেতে দিন। কোল্ড ড্রিঙ্কস খেতে দেবেন না, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো থেকে দূরে রাখুন, এবং তাদের প্রতিদিন খেলাধুলা, শরীরচর্চা উৎসাহ দিন। এগুলো তো করতেই হবে। তাদের শরীর মনের যাতে বিকাশ ঘটে, তার জন্য আর কি এগিয়ে আসবে? আপনাদেরই তো এগিয়ে আসতে হবে, এবং এগিয়ে আসলে তাদের মনে উৎসাহ, এনার্জি জন্ম দেবে। এবং মনে রাখবেন যে পরিমিত নিদ্রা এবং পরিমিত পানাহার আমাদের সুস্থ শরীর ও সুস্থ মনের চাবিকাঠি। এই চর্চাটা আমরা বড়রা যদি করি আর ছোটদের যদি সেটা শেখাই, তাদের মধ্যে কোনো মানসিক চাপ থাকবে না। তারা নিজেদের ছন্দে তাদের জীবন এগিয়ে যাবে। তাদের শিক্ষা জীবনে যা 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 তারা পেতে চাইছে, সেই সাফল্যও তারা কিন্তু অর্জন করবে। তার মানে আপনি যেটা বলতে চাইলেন যে একটা সুস্থ জীবন, একটা হেলদি লাইফ তাদেরকে আমরা দেব, যদি আমরা পারি, তাহলে অবশ্যই আমরা এই সিচুয়েশন থেকে এই ছোটদের এই মানসিক চাপ থেকে আমরা মুক্ত রাখতে পারবো। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ডাক্তারবাবুর গুরুত্বপূর্ণ পরামর্শ। আমরাই পারি আমাদের ছোটদের, আমাদের বাচ্চাদের জীবনকে সুন্দর করতে, আমাদের বাচ্চাদেরকে দুশ্চিন্তা মুক্ত করতে। আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি আর শিশুদেরকে উপহার দিই একটা দুশ্চিন্তা মুক্ত পৃথিবী। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।